আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করব, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো যে তার বেস্ট প্রিপারেশন থাকে যদি তার বোর্ড কোশ্চেনগুলো আগে সলভ থাকে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে ক্রিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে, আজকে কথা বলবো ষষ্ঠ অধ্যায় নিয়ে। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে যে ক্রিটিক্যাল কোশ্চেনগুলো আছে, তো সেই কোশ্চেনগুলো আমরা কিভাবে বেসিক আমাদের ক্লিয়ার হয় সেই বিষয়টাই দিকে আমরা ফোকাস করবো আজকে। তো দেখো, প্রশ্নটা চলে এসেছে, এটা এসেছিল রাজশাহী বোর্ডে 2020-এ। তো আমাদের প্রথম যে প্রশ্ন ছিল, সোডিয়াম এবং সোডিয়াম প্লাস কার আকার ছোট ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটা তোমাদের খুবই সমস্যা হয়। এই যে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, পোস্ট করেছিলাম, যেটা তোমরা অনেকেই পারো না। আমি দিয়েছিলাম ম্যাগনেসিয়াম 2+ কার আকার বড় কার আকার ছোট। তো কেউ আমাকে বলেছিল যে এটার উপর কোনো ভিডিও করা যায় কিনা। তো দেখো, আমি দেখলাম যে এর মধ্যে আছে। সো আমি এটা তোমাদের আজকে বুঝাবো যে কিভাবে যদি প্লাস থাকে কার আকার ছোট হয়, যদি এটা মাইনাস থাকতো যেমন ক্লোরিন মাইনাস কার আকার ছোট কার আকার বড়, সেটাও আমি বুঝাবো এটা বোঝানোর পরে। তো দেখো, স্বাভাবিকভাবে আমরা যদি শুরু করি, দেখো সোডিয়াম এবং সোডিয়াম প্লাস, তো প্রত্যেকের প্রোটন সংখ্যা কত? 11 করে। তাহলে 1s2 2s2 2p6 2p6 3s1। আচ্ছা, এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, গেলে অবশ্যই আমার এই অংশটা চলে যাবে। তাহলে 1s2 2s2 2p6 এ পর্যন্ত থাকবে। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু মেজার করা খুব সহজ। দেখো, এতে কয়টা আছে? একটা কক্ষপথ আছে, দুইটা কক্ষপথ, তিনটা কক্ষপথ রয়েছে। অর্থাৎ এটা যদি আমরা এভাবে দেখাই, একটা দুইটা তিনটা। ওকে, এখানে কয়টা কক্ষপথ আছে? একটা দুইটা মাত্র কক্ষপথ। এমনিতেই বোঝা যাচ্ছে দুইটা কক্ষপথ যেহেতু তার আকার ছোট হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের তুলনায় সোডিয়াম প্লাস এর আকারটা কিছুটা ছোট হবে। কিন্তু সবগুলোই কি এরকম কক্ষপথ দিয়ে বিচার করা সম্ভব নয়? সবগুলোই সম্ভব নয়। কিভাবে আমি একটু দেখাই। দেখো, ম্যাগনেসিয়াম প্লাস 2+, ম্যাগনেসিয়াম 2+ নয়, ম্যাগনেসিয়াম 1+। আমাকে যদি বলে যে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্লাস এই দুটোর মধ্যে কার আকার বড় কার আকার ছোট, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি? ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা কত? 12। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1s2 2s2 2p6 3s2। ওকে, তো এখান থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, তাহলে সেটা দেখতে কেমন হবে? 1s2 2s2 2p6 3s1। তাহলে সবাই খেয়াল করো তো, এখানে কক্ষপথ হিসাব করে কি আমরা বের করতে পারবো? একটা কক্ষপথ, দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে কক্ষপথ তো এখানে সেম আছে। তাহলে আমি কিভাবে এটা বের করব যে এটা কোনটা ছোট কোনটা বড়? তো এগুলো বের করার জন্য খুব সুন্দর একটা প্রসেস আছে। আমি একটা নিয়ম দেখা দেবো, যেটা তোমাদের এর জাতীয় যত ধরনের প্রশ্ন আছে সবগুলো একদম তুড়ি মেরে সলভ করতে পারবে। সবাই দেখো। ওকে, তো প্রথমে আমরা এটা একটু সলভ করি। দেখো, সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম প্লাস, এটা আমরা প্রথমে দেখি। তো এইটার ক্ষেত্রে দেখো, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কি কখনো চেঞ্জ হয়? প্রোটন সংখ্যা কিন্তু কখনো চেঞ্জ হয় না। একটা মৌলের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ফিক্সড। অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 11। ইলেকট্রন কয়টি আছে? ইলেকট্রন 11। তোমরা জানো যে যদি চার্জিত না হয় তাহলে ইলেকট্রন সংখ্যা সেম থাকে। এরপর চলে আসো, এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 11। প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না, ইলেকট্রন একটা কম আছে, 10। এখন এইটার দিকে একটু ফোকাস করো। দেখো, কোনো একটা পরমাণু মডেল যদি আমরা তাকাই, পরমাণুর কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে কি? ঘূর্ণায়মান। এবং এই নেগেটিভ ইলেকট্রনের প্রতি পজিটিভ এই প্রোটনের কি আছে? এক ধরনের টান কাজ করে, তাই না? এক ধরনের টান কাজ করে, এক ধরনের আকর্ষণ কাজ করে। এখানে ধনাত্মক ঋণাত্মক চার্জের কারণে এক ধরনের আকর্ষণ কাজ করে।
তো এই যে আকর্ষণ কাজ করে, এই আকর্ষণ বল যত তীব্র হবে এর আকারটা তত ছোট হতে থাকবে। অর্থাৎ এ যদি এর দিকে চলে আসতে চায় তাহলে কি এর আকারটা কি হবে, আগে যা ছিল তার চেয়ে কি একটু ছোট হয়ে যাবে। তাহলে আমাদের দেখতে হবে যে এই যে টানটা আছে, এই টান কার বেশি, যার বেশি হবে তার আকার ছোট হয়ে যাবে। আরেকটা বিষয় লক্ষ্য করো, দেখো নিউক্লিয়াস কখনোই কিন্তু ইলেকট্রনের দিকে যেতে পারে না, নিউক্লিয়াসের মধ্যেই তো প্রোটন থাকে, অর্থাৎ প্রোটন কখনোই এই গণ্ডি থেকে বের হতে পারে না, ইলেকট্রনকেই তার কাছে আসতে হয়। তাহলে প্রোটন এখানেই থাকবে, ইলেকট্রনকে যদি নিয়ে আসা যায়, কাছে নিয়ে আসা যায়, তাহলে তার আকার ছোট হয়ে যাবে। এখন তোমরা চিন্তা করো, তোমাদের দুই দলে ভাগ করে দিয়েছি আমি, এক দলে আছে 5 জন আর এক দলে আছে 6 জন, প্রত্যেকের শক্তি সমান ধরে নিলাম। তাহলে তোমাদের যদি দড়ি টানাটানি করতে দেই, দড়ি টানাটানি করতে দিলে দেখা যাবে যে যে পক্ষে 6 জন আছো, 6 জন যখন দড়ি টানবে, যে 5 জন যে পাশে আছে তারা কি তাদের দিকে চলে যাবে না? কারণ শক্তি যেহেতু সবার সমান, তাহলে 5 জন যেদিকে আছে তারা কি হবে, 6 জনের দিকে চলে যাবে। তো এখানে ইলেকট্রন সংখ্যার চিন্তা করো, যে ইলেকট্রন আমার আছে কয়টা, 11টা, প্রোটন আছে 11টা, ওকে মানলাম। কিন্তু এইখানে দেখো প্রোটন আছে কয়টা, 11টা, ইলেকট্রন আছে 10টা। এখন এই প্রোটন 11টা যদি 10টা ইলেকট্রনকে তার দিকে টানে, তাহলে এই ইলেকট্রনগুলো প্রোটনের কাছাকাছি আসতে বাধ্য, তাই না? কারণ কি, প্রোটন 11টা আছে, ইলেকট্রন একটা কম আছে, তার মানে কি আকর্ষণটা আরো দ্রুত বেশি হবে। এই জন্য কি হবে, এই যে ইলেকট্রনগুলো আছে 10টা ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে প্রবল বেগে আকর্ষণ হবে, যে কারণে আকারটা কিছুটা ছোট হয়ে যাবে। ঠিক এই কারণেই মূলত সোডিয়ামের তুলনায় সোডিয়াম প্লাসের আকার কিছুটা ছোট, কারণ এখানে ইলেকট্রন সংখ্যা একটা কম আছে, ইলেকট্রনের সাথে প্রোটনের আকর্ষণটা তখন একটু তীব্র হয়। দেখো এবার আমরা যদি ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্লাস এটার কথা চিন্তা করি, তো এটার ক্ষেত্রে কন্ডিশন কী ছিল আমাদের, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন প্রোটন ছিল কয়টা, 12টা, ইলেকট্রন কয়টা ছিল, 12টা, ওকে। এটার ক্ষেত্রে প্রোটন ছিল কয়টা, 12টা, ইলেকট্রন ছিল কয়টা, 11টা। ঠিক একই ক্ষেত্রে একই অবস্থা, দেখো এখানে প্রোটন সংখ্যা সেম আছে, ইলেকট্রন সংখ্যা এখানে একটা কম আছে, তার মানে এই ইলেকট্রনটা প্রোটনের প্রতি একটা টান বেশি টান কাজ করবে, কারণ এখানে ধনাত্মক চার্জ বেশি আছে, ঋণাত্মক চার্জ যদি কম থাকে, ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে আরও বেশি বলে এখানে আকর্ষণ করবে, আকারটা ছোট হয়ে যাবে। ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার, ওকে। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো, যদি আমাদের ধনাত্মক না হয়ে ঋণাত্মক হতো তাহলে আমরা কি করতাম, সেটাও একটু দেখে নাও। দেখো আবার কখন আসে প্রশ্ন ঠিক নেই, ক্লোরিন ও ক্লোরিন মাইনাস, তো এই দুটার মধ্যে কার আকার ছোট কার আকার বড় সেটা কিন্তু আমাদের জানা দরকার, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা আমরা একইভাবে ব্যাখ্যা করব। দেখো এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, 17, ইলেকট্রন কত, 17, ওকে। তো এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত, 17, ইলেকট্রন সংখ্যা কত, 18। তো এখন দেখো এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে, এখানে যে ইলেকট্রনগুলো আছে, এখানে যদি প্রোটন সংখ্যা তো আমাদের সেম, কিন্তু ইলেকট্রন সংখ্যা যদি প্রোটনের তুলনায় বেড়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে, ব্যাপারটা চিন্তা করো। যে তোমাদের ক্লাসরুমে যে বেঞ্চ আছে, যে সিট বেঞ্চ আছে, সর্বোচ্চ 4 জন তোমরা বসতে পারো। তো দেখা গেল যে 4 জনের জায়গায় আরেকজন ওই বেঞ্চেই বসলো, তোমাদের ওইখানেই বসলো, তখন কি হবে, তোমাদের একটু সরে যেতে হবে না, তার মানে তোমাদের জায়গা একটু বেশি ছেড়ে দিতে হবে। আচ্ছা মনে করো যে তোমরা কোনো একটা মাঠে বসে আসো, 5টা ফ্রেন্ড বসে আসো, তো কিছুক্ষণ পর গোল হয়ে বসে আসো, একদম গোল হয়ে রাউন্ড হয়ে, তখন কিছুক্ষণ পর আরও 2টা ফ্রেন্ড তোমাদের ওখানে আসলো, তাহলে তোমরা যদি গোল হয়ে বসতে চাও এবং সুন্দরভাবে গোল হয়ে বসতে চাও, তোমাদের সার্কেলটা আরও বড় করতে হবে না, বড় করতে হবে। তো এখানে ইলেকট্রনের ক্ষেত্রে দেখো ঠিক এই ঘটনাটাই ঘটে, যখন ইলেকট্রনগুলো প্রোটনের তুলনায় বেড়ে যায় তখন কি হয়, এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোকে জায়গা দিতে হয়, আর একটা ইলেকট্রনকে জায়গা দেওয়ার জন্য তার জায়গাটা কিছুটা বেড়ে যায়, অর্থাৎ তার ব্যাসার্ধটা কিছুটা বেড়ে যায়।
আমরা বলতে পারি যে যখন ইলেকট্রন সংখ্যা বেড়ে যায় তখন যেহেতু ইলেকট্রনগুলোই শুধুমাত্র আপ ডাউন করে, প্রোটন করে না, সেহেতু ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে প্রোটন সংখ্যা যেহেতু কম, এই জন্য এই প্রোটনের প্রতি তাদের টানটা একটু কম কাজ করে, যে কারণে তাদের আকারটা একটু বড় হয়ে যায়। ঠিক এই কারণেই ক্লোরিনের তুলনায় ক্লোরিন মাইনাসের আকারটা তুলনামূলকভাবে বড়। ঠিক একইভাবে এই ধরনের যত প্রশ্ন রয়েছে কীরকম হতে পারে, যেরকম নাইট্রোজেন 3 মাইনাস আকার কার বড়, এর বড়। আবার যদি বলি সালফার -2 এর আকার বড়। আবার যদি বলি অক্সিজেন 2 মাইনাস এর আকার বড়। তো সবগুলোর ক্ষেত্রে মাইনাস যদি হয় সবগুলোর আকার বড় হবে, কারণ কন্ডিশন একটাই, তাদের ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার কারণে তারা প্রোটনের প্রতি টান কম কাজ করে, তাদের আকারটা বড় হয়ে যায়। আমার মনে হয় তোমাদের আর কোনো সমস্যা নাই এ বিষয়ে। ওকে, এবার দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, দেখো 50 গ্রাম নাইট্রোজেন ও 20 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করানো হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি, গাণিতিক বিশ্লেষণ করো। তো এটা করার আগে আমাদের অবশ্যই লিমিটিং বিক্রিয়ক কি সেটা জানতে হবে। তো লিমিটিং বিক্রিয়কটা কি, বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে সেটাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। অর্থাৎ আমি যদি একটা বিক্রিয়ক নেই, ঘ নাম্বার, আমাদের বিক্রিয়ক নিয়েছি কি, নাইট্রোজেন নিছি, হাইড্রোজেন নিছি। এইটা নেওয়ার ফলে আমরা NH3 এটা পাইছি, দেখো এটা সমতা যদি করে এটা পাবো। তো যখন নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করবে, তো বিক্রিয়া যখন শুরু হবে একদম শুরুতে মানে টাইম 0, তখন কিন্তু উৎপাদ একটু পাই না। সময় যত যেতে থাকবে আমাদের বিক্রিয়কের পরিমাণ কমবে, উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে। তো এখন যখন উৎপাদের পরিমাণ বাড়ছে, বিক্রিয়ক একে অপরের সাথে বিক্রিয়া করছে, যদি তাদের নির্দিষ্ট যে রেশিওটা না থাকে সেক্ষেত্রে কি দুইটার একটা, যে কোনো একটা কিন্তু শেষ হয়ে যেতে পারে। কীরকম, মনে করো যে আমাদের নর্মালি এটার আণবিক ভর কত, 14 গুণন 2, তাই না? তাহলে 14 দুগুণে 28, এটার কত, হাইড্রোজেন 1 গুণন 2 গুণন 3 অর্থাৎ 3 দুগুণে 6। নর্মালি 28 গ্রাম নাইট্রোজেন এবং 6 গ্রাম হাইড্রোজেন নিয়ে যদি বিক্রিয়াটা করানো হয় সেক্ষেত্রে সমানভাবে উৎপাদ তৈরি করবে, অর্থাৎ কোনোটাই আগে শেষ হবে না। কিন্তু এই রেশিওর বাইরে যদি কিছু নেওয়া হয় সেক্ষেত্রে কি যে কোনো একটা আগে শেষ হয়ে যাবে, যেটা আগে শেষ হয়ে যাবে সেটাকে লিমিটিং বিক্রিয়ক আমরা বলবো। তাহলে এখন দেখো আমাদের এখানে কন্ডিশন দিচ্ছে 50 গ্রাম নাইট্রোজেন এবং 20 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করানো হলো। তাহলে আমাদের দেখতে হবে যে কোন বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাচ্ছে, সেটাই আমাদের লিমিটিং বিক্রিয়ক। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেন এর সাথে। তাহলে আমরা কত গ্রাম নাইট্রোজেন আছে, 50 গ্রাম নাইট্রোজেন, 50 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করবে 6 গুণন 50, নিচে কত 28 এত গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাই, 10.71 এত গ্রাম। 50 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 10.71 গ্রাম হাইড্রোজেনের সাথে। যদি 50 গ্রাম আমরা নাইট্রোজেন নিয়েছি, 50 গ্রাম যদি নাইট্রোজেন নিয়ে আমরা সম্পূর্ণরূপে অ্যামোনিয়া তৈরি করতাম তাহলে মাত্র আমাদের 10.71 গ্রাম হাইড্রোজেন দরকার হতো, কিন্তু এখানে আমাদের নেওয়া হয়েছে কতটুকু, 20 গ্রাম হাইড্রোজেন নেওয়া হয়েছে। তাহলে আমাদের বিক্রিয়া শেষে আরও হাইড্রোজেন কিছু পরিমাণ থেকে যাবে না? তাহলে দেখো তো আমরা লিখতে পারি না যে অবশিষ্ট অক্সিজেন কতটুকু হবে, তাহলে 20 থেকে আমরা যদি 10.71 বিয়োগ করি তাহলে কত পাই আমরা, দেখো তো 2.9 এত গ্রাম। তাহলে অবশিষ্ট অক্সিজেন রয়েছে, তাহলে আগে শেষ হয়ে গেল কে, নাইট্রোজেন। তাহলে আমরা বলতে পারি কি নাইট্রোজেন এখানে লিমিটিং বিক্রিয়ক। ব্যাপারটা ক্লিয়ার? এই লিমিটিং বিক্রিয়কের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণ তোমাদের পরীক্ষায় আসে এবং এখান থেকে অ্যান্সার করা খুবই সহজ। তো শুধুমাত্র তোমরা বের করবে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ কোনটি আগে শেষ হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো তোমাদের নেক্সট অন্য কোনো টপিক্সের উপর আমি ভিডিও করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।